আচ্ছা, তো আজকে আমরা আজকের ক্লাসে আমরা অপটিক্সের কিছু নিউমেরিক্যাল করব। মেবি নেক্সট ক্লাসে আমরা টপিক চেঞ্জ করতে পারি। আমি টপিক শাফেল করতে থাকবো, যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী। হুম। তো এবার বল আমাকে যে আহ, আগের দিনের আমাদের যে একটা একটা কোশ্চেন আমি বলেছিলাম তোদেরকে বাড়িতে করতে, সেটার কি আপডেট, সেটা কি হয়েছে? এই নিউমেরিক্যালটা বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা কি হয়েছে? হয়েছে এই নিউমেরিক্যালটা? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? না স্যার, এটা হয়নি। মানে করা হয়নি নাকি পারিসনি? না দাদা, পারিনি, চেষ্টা করছিলাম। ওকে, ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি তাহলে। এটা কি ছিল? একটি বিকারের তলায় 18 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি অবতল দর্পণ রাখা আছে। একটা বিকার, সেই বিকারের নিচে একটা অবতল দর্পণ রাখা আছে। বিকারটিতে 12 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল আছে। আচ্ছা, ঠিক আছে, একটা বিকার আগে বানানো যাক। একটা বিকার প্রথমে বানানো যাক, তাতে জল দেওয়া যাক। সো এই হচ্ছে আমাদের একটা বিকার। এটা নয়, এটা, এটা, এটা। তো এই বিকারে এর নিচের একটা অবতল দর্পণ রাখা হয়েছে, ঠিক আছে? তো একটা অবতল দর্পণের নিচে রেখে দিই। এই হচ্ছে একটা অবতল দর্পণ। তো এই একটা অবতল দর্পণ এর নিচে রাখা আছে, বিকারের নিচে। অবতল দর্পণের যে প্রলেপটা দেওয়া রয়েছে সেটা পিছনের দিকে দেওয়া রয়েছে। এটা অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণে আমি প্রিন্সিপাল অ্যাক্সিসটা এঁকে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অবতল দর্পণের প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, এবার কি হয়েছে না, এটাতে জল দিয়েছে। কতটা জল দিয়েছে? না, বিকারটিতে 12 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল দেওয়া হয়েছে। বিকারটিতে 12 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল দেওয়া হয়েছে। 12 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল দেওয়া হয়েছে। হুম। তাহলে আমি এটাতে 12 সেন্টিমিটার জল দিই তাহলে। এটা হচ্ছে 12 সেন্টিমিটার উচ্চতা। এটা জলে আমি ফিল আপ করে দিলাম। এটা হচ্ছে 12 সেন্টিমিটার জল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিকারের সারফেস, নিচে 12 সেন্টিমিটার। এই হাইটটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা আমি, এই হাইটটা 12 সেন্টিমিটার আছে। এই হাইটটা 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবার কি বলেছে? জলের প্রতিসরাঙ্ক 4/3। অসুবিধা নেই, জলের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু 4/3 করে দিচ্ছি। মিউ ইকুয়াল টু 4/3, ঠিক আছে। এবার বলেছে জলের উপরিতল থেকে 9 সেন্টিমিটার, জলের উপরিতল থেকে 9 সেন্টিমিটার উপরে একটি বস্তুকে, ক্ষুদ্র বস্তুকে স্থির রাখা হলো। তাহলে জলের উপরিতল থেকে, এখান থেকে 9 সেন্টিমিটার উচ্চতা, এখান থেকে 9 সেন্টিমিটার উচ্চতা, সে ওটা 12 হলে এটা ধর 9 হবে, এরকম। এটা 9 সেন্টিমিটার উচ্চতা। এইখানে একটা বস্তুকে স্থির রাখা আছে অ্যাক্সিসের উপরে, তাই অ্যাক্সিসটাকে আমাকে বড় করতে হবে। এই যে, তাহলে 9 সেন্টিমিটার মানে এরকম একটা জায়গা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার রেফারেন্স লাইনটা। এখানে একটা বস্তুকে স্থির রাখা আছে দর্পণ দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান। তার মানে এখানে যে বস্তুটা, এটা অবজেক্ট, তো এই অবজেক্টটাকে আমি ও দিয়ে ডিফাইন করছি। এই অবজেক্টের যে ইমেজটা তৈরি হবে, এখান থেকে তো আলো আসছে এদিকে,
এই অবজেক্টের ইমেজটা কোথায় তৈরি হবে, সেটা চূড়ান্ত ইমেজটা কোথায় তৈরি হবে সেটা জানতে চেয়েছে তোর কাছে। ঠিক আছে, আচ্ছা ফোকাস দূরত্ব কত, এটা 18 ফোকাস দূরত্ব। তো যে দর্পণটা দিয়েছে সেই দর্পণটার ফোকাস দূরত্ব 18। তাহলে দেখ 12 আর 9 কত, এটা 21, তাহলে 18 মানে এরকম কোনো একটা জায়গায়। তাহলে ফোকাস দূরত্বটা আমি এখানে কোনো একটা জায়গায় দিয়ে দিলাম, এখানে। এটা হচ্ছে ফোকাস দূরত্বটা। তাহলে ফোকাসের বাইরে রয়েছে অবতল দর্পণের অক্ষের উপর ফোকাসের বাইরে বস্তুটা রয়েছে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হওয়া উচিত? প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসের মধ্যে। প্রতিবিম্ব ফোকাসের মধ্যে তৈরি হবে। কেন? মধ্যে থেকে। কারণ বক্রতা কেন্দ্রের বাইরে তো নেই। না না না, সরি সরি সরি, এটা আরো পিছন দিকে তৈরি হবে। আরো পিছন দিকে তৈরি হবে, তাই তো? হ্যাঁ, কারণ সেন্টার অফ কার্ভেচার এখানে 36 সেন্টিমিটার, হ্যাঁ, আর বস্তুটা রয়েছে 21 সেন্টিমিটারে। কারেক্ট তার মানে সি আর এফ এর মাঝে আছে। কারেক্ট। তাহলে এই ডিস্টেন্সটা আমি, এইটা হচ্ছে ফোকাস ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি 18 সেন্টিমিটার, এটা 18 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্বের ডবল 36 সেন্টিমিটার হচ্ছে কি তোর বক্রতা কেন্দ্র। তাহলে সেই বক্রতা কেন্দ্রের মধ্যে রয়েছে। তাহলে প্রতিবিম্ব আরও বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে আরও বিবর্ধিত অবস্থায় থাকবে। ঠিক আছে, যেটা কিনা এখানে আঁকা সম্ভব না, যে দূরত্বটা। তাহলে সেটা বের করি। দেখ, এটা যদি জল না থাকতো তাহলে সিম্পল আমি একটা অবতল দর্পণের জন্য এই ক্যালকুলেশনটা করতাম, যদি জল না থাকতো। কিন্তু এখন যেহেতু জল আছে, তাই জলের জন্য কি হবে? জলের জন্য এই যে অবতল দর্পণটা, সেটা এই অবতল দর্পণে যে আলোটা আসবে, একটা বস্তু 12+9 21 সেন্টিমিটার দূরে থাকা অবস্থায় আলোটা যেভাবে আসা উচিত সেইভাবে আসবে না, কারণ আলোটা যেই জলের মধ্যে প্রবেশ করবে আলোটা কি করবে, বেঁকে যাবে। কারেক্ট? তাহলে তাহলে আপাতত ইউর কি মান দেওয়া রয়েছে? ইউর মান দেওয়া রয়েছে 12+9 মানে 21, তাই তো? তাহলে ইউর মান দেওয়া রয়েছে কত? -21। ক্লিয়ার? এটা আগের দিনের যে অঙ্কটা, সেই অঙ্কটা করানো হচ্ছে। ইউর মান রয়েছে -21। ঠিক আছে, কিন্তু যেহেতু আলোটা এখান থেকে যে প্রবেশ করবে, ধরো আমি একটা ছবি যদি আঁকি এখানে, যে একটা আলো প্রবেশ করছে এখান থেকে, এই যে একটা আলো প্রবেশ করছে এখানে, ধরো এইখানে আসবে আলোটা, তো আলোটা এইখানে আসতে চাইছে, কিন্তু যেই আলোটা জলের মধ্যে প্রবেশ করবে, ধরো এইটা হচ্ছে গিয়ে তোর জলের উপর যে বিন্দুটা যেখান থেকে প্রবেশ করছে, তাহলে ওখানে একটা কি হবে, ওখানে একটা লম্ব টানতে হবে আমাকে। এই যে তুই একটা লম্ব টানলি, তাহলে আলোটা কি করবে? অবিলম্বের দিকে বেঁকবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে? এই জায়গাটায় ঘন অবিলম্বের বাষ্প দিকে তো, বেরোবে। তাই অবিলম্বের দিকেই বেঁকবে। তাহলে অবিলম্বের দিকে যখন বেঁকবে, তাহলে এই আলোটা যেটা কিনা দর্পণের কাছে আসছে, যে আলোটা, সে আলোটা তাহলে এই পথে না আসে, একটু বেঁকে এরকমভাবে আসবে, একটু বেঁকে আসবে আলোটা, রাইট? তাহলে বেঁকে আসলে আমি ধরে নিলাম আলোটা এই পথে আসলো, একটু শিফট হলো আলোটা। হ্যাঁ, আলোটা একটু শিফট হলো, এটা, হ্যাঁ, আলোটা একটু শিফট হলো। ঠিক আছে, আলোটা এই পথে আসলো, ওই পথে না আসে, লাল পথে না আসে এই পথে আসলো। তো এতে কি হলো? এতে দর্পণের কি মনে হচ্ছে যে বস্তুটা তাহলে কোথায় আছে? দর্পণের তাহলে কি মনে হবে যে বস্তুটা তাহলে নিশ্চয়ই এখানে আছে। আমি দেখ এটাকে এক্সটেন্ড যদি করি পিছনে, এই যে দর্পণে কি মনে হচ্ছে বস্তুটা ওই যে ওখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, হ্যাঁ কি না? আলোটা যেই বেঁকে গেল, এইখান থেকে যে আলোটা আসছিল সেটা জলে প্রবেশ করার পরে যে একটু বেঁকে গেল দর্পণের দিকে, মানে অবিলম্বের দিকে, তো দর্পণের কাছে যে আলোটা আসছে সেটা পিছনে এক্সটেন্ড করলে এই ও থেকে আসছে না, আরও দূরে একটা বিন্দু থেকে আসছে, এটার নাম দিলাম আমি ও প্রাইম। এটা হচ্ছে আপাত বস্তুর অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে আপাত বস্তুর অবস্থান। বোঝাতে পারলাম?
তাহলে এই যে শিফটটা হলো, এই শিফটটা কতটা হলো? এই যে বস্তুটা এতটা সরে গেল পিছনের দিকে, মানে দর্পণের সাপেক্ষে বস্তুর অবস্থান খানিকটা যে পিছিয়ে গেল, এটা হলো কেন? এই প্রতিসরণের জন্য। এই শিফটটা কতটা? এই যে শিফট, এটা কতটা? তো দর্পণের থেকে কি 28 সেন্টিমিটার দূরে লাগবে? হ্যাঁ হ্যাঁ, দর্পণ থেকে। মানে অরিজিনাল যে ডিস্টেন্স সেটা ইন্টু এই প্রতিসরাঙ্কটা। হ্যাঁ, শুধুমাত্র এই শিফটিংটা হবে কিন্তু জলের থিকনেসটার জন্য, এই বাতাসের থিকনেসের জন্য নয় কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেটা কি হবে? তাহলে থিকনেস তো বাড়ছে, মানে ডিস্টেন্স তো বাড়ছে। তাহলে হুম। ইউ প্রাইমটা তাহলে আমরা কি বলতে পারি? ইউ প্রাইমটা কি হবে? 4/3 ইন্টু মানে 4/3 ইন্টু, ওই যেটা ডিস্টেন্স আছে 12 সেন্টিমিটার। হ্যাঁ ওটা হচ্ছে শিফটিংটা হবে, তাই তো? শিফটেড, মানে ডি ড্যাশ বেরোবে ওটা। তাহলে 12 সেন্টিমিটার এখানে অলরেডি রয়েছে। লঘু থেকে ঘনর জন্য ফর্মুলাটা কি ছিল বলতো? লঘু থেকে ঘনর জন্য মনে আছে কি কারু? লঘু থেকে ঘনর জন্য ডি প্রাইম মানে ইউ প্রাইমটা বেড়ে যাবে, তার কারণে এখানে মিউটা গুণ হয়ে যাবে ডি এর সাথে, হুম মানে 9 সেন্টিমিটারের সাথে গুণ হয়ে যাবে। হুম, এখানে 9 সেন্টিমিটার, উপরে 9 সেন্টিমিটার কারণ আছে। দাদা আমি লঘু মাধ্যম থেকে যখন দেখছি, তার মানে লঘু মাধ্যমের হাইটটা চেঞ্জ হবে। হ্যাঁ, লঘু মাধ্যমে তার মানে হাইটটা যেটা চেঞ্জ। হ্যাঁ 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 আপাত বস্তুর হ্যাঁ, অবস্থানটা মিউ তাহলে এর তাহলে সাথে গুণ তাহলে হবে। আমরা 9 দিয়েও করতে পারি এটা, তাই তো? তাহলে হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ 4/3 ইন্টু 9 করে দিতে পারি। 4/3 ইন্টু 9 করে দিলে তাহলে এই থিকনেসটা যেটা হলো, এই থিকনেসটা বেড়ে গেল তাহলে। হ্যাঁ হ্যাঁ, আর 12 সেন্টিমিটার যোগ। এর সাথে 12 সেন্টিমিটার যোগ হবে। হুম। ঠিক। তাহলে এটা কত হচ্ছে? তাহলে 24 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে -21 না হয়ে ইউ প্রাইমটা কি হয়ে গেল? -24 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এবার ইউ প্রাইম যদি তুই পেয়ে যাস, তাহলে এই ইউ প্রাইমের রেসপেক্টে এখানে যে প্রতিবিম্বের অবস্থান হবে সেটা তুই ইজিলি ক্যালকুলেট করতে পারবি। কারণ তুই ফোকাস দূরত্ব জানিস, তুই ইউ জানিস। তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে আমি যদি একবারে লিখি, আমার কি লাগবে? ভি। তাহলে ভিটা যদি একবারে লিখি তাহলে 1/f মাইনাস 1/u, তারপরে নিচে ইউএফ, উপরে ইউ মাইনাস এফ, তার মানে ইউএফ বাই ইউ মাইনাস এফ। এবার মান বসা। ইউর মান -24, এফ এর মান কত? 18, এফ এর মানও -18, তাই তো? বাই ইউর মান -24, আর এটা মাইনাস মাইনাসে +18। তাহলে কত আসছে? নিচে আসছে হচ্ছে কি -6, তাহলে একটা মাইনাস থাকছে, আর 6 দিয়ে 4 6 24, তাহলে 72 আসছে, তাই তো? 4 এবং 72, -72 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে -72 সেন্টিমিটার, এইটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। কোথা থেকে? না এই দর্পণ থেকে। তাহলে এই দর্পণ থেকে -72 সেন্টিমিটার, মানে 72 সেন্টিমিটার সামনে প্রতিবিম্ব গঠিত হবে। এটা দর্পণের রেসপেক্টে এইখানে, মানে দর্পণ যে আলোটাকে এখান থেকে রিফ্লেক্ট করবে, সেই আলোটা 72 সেন্টিমিটারে গিয়ে মিট করা উচিত। কিন্তু সেই আলোটা এখান থেকে যেই বেরোবে, ও তো আবার প্রতিসরণ হবে। কি বললাম, বোঝা গেছে? এটা যখন এখান থেকে বেরোবে, ওটা তো আবার প্রতিসরণ হবে। প্রতিসরণ হলে ওর আবার শিফটিং হবে। তাহলে কতটা শিফটিং হবে? বেরোনোর সময় কি কেস হবে? দেখ, ধর এখান থেকে একটা আলো বেরোচ্ছে, এখান থেকে একটা আলো যদি বেরোয়, এটা যদি অবিলম্ব হয়, তাহলে ও কি করবে? ও তো অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তার মানে ওর যেখানে যাওয়ার কথা ছিল ও সেখানে যাবে না, একটু কাছে বেঁকে আসবে। যখন একটু ঘনত্ব কাছে বেঁকে আসবে। একটু কাছে বেঁকে আসবে, তাই তো? তাহলে একটু কাছে বেঁকে আসলে হ্যাঁ।
তাহলে ভি প্রাইমটা যেটা হবে সেটা 72 সেন্টিমিটার থেকে কম হবে। কতটা কম হবে? শিফটিং যতটা আগের বার হয়েছিল, আগের বার কত শিফটিং হয়েছিল? 3 সেন্টিমিটার শিফটিং হয়েছিল, তাই তো? 12 না না না, শিফটিংটা কত 4 হয়েছিল? বাই 21 থেকে 24 দেখ, শিফট, হ্যাঁ হ্যাঁ 3 সেন্টিমিটার 3 শিফটিং 3 হবে, এবারও 3 সেন্টিমিটার শিফটিং হবে। তাহলে -69 সেন্টিমিটার হচ্ছে কি এর পজিশন হবে। কি বললাম, বোঝাতে পারলাম? বোঝানো গেছে? শিফটিং একটা সেট অফ মিডিয়ামের জন্য, মানে বায়ু থেকে জলে আসছে, শিফটিং আসার সময় যা হবে যাওয়ার সময় তাই হবে, শুধু ডিফারেন্স কি একটাতে দূরে যাচ্ছে আর একটাতে কাছে আসবে, এই যা। তো এই সেকেন্ড টাইম তোকে শিফটিং ক্যালকুলেট করতে হবে না, ফার্স্ট টাইম যে শিফটিং তুই ক্যালকুলেট করে নিয়েছিস সেই শিফটিংই তুই এখানে ইউজ করবি। ঠিক আছে? শুধু তুই একবার একটু ইমাজিন করে নিবি যে, বা দরকার হলে সাইডে রাফ করে নিবি, যে ঘন থেকে যখন লঘুতে যাচ্ছে তখন আলোটা আরও দূরে যাচ্ছে না আরও কাছে আসছে। কাছে আসলে মাইনাস করে দিবি, আরও দূরে গেলে প্লাস করে দিবি। বুঝতে পারলাম? দীপ, এই অঙ্কটা হয়নি? দীপ কি আছে? নেই বোধ নাকি? নেই, যাই হোক। তো করে ফেল তাহলে, নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে যাওয়ার আগে এটা করে ফেল। আচ্ছা যাই হোক, আমি তোরা স্ক্রিনশট নিয়ে নিয়ে দরকার হলে পরে করে নিস। আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। তাহলে এটা 11 নম্বর প্রবলেম। আচ্ছা, এইগুলো মেনলি যেই মেন্স আর অ্যাডভান্সের কোশ্চেন। তো এটা আমি, এই কোশ্চেনগুলো আমি তুলেছি তোর আকাশ বাইজুর থেকে আর কি, ওদের সেটে ছিল দেওয়া আর কি, তো সেখান থেকেই তুলেছি। তো এগুলো করা যাক। তো কি বলছো এই প্রবলেমটা? এ পয়েন্ট সোর্স এস is placed midway between the two converging mirrors having equal focal length f as shown in the figure. তাহলে দুটো সেম ফোকাল লেন্থের কনভার্জিং মিরর, মানে কনভেক্স মিরর আছে, মানে অবতল দর্পণ আছে যাদের ফোকাস দূরত্ব সেম, এদের একদম মাঝখানে একটা বিন্দু এস আছে, একটা সোর্স আছে, পয়েন্ট সোর্স আছে যেটা এস। হুম, এখন বলেছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ডি। ডিটা কি? ডিটা হচ্ছে এদের মধ্যে সেপারেশন, এই যে এদের মধ্যে সেপারেশনটা হচ্ছে ডি। বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ডি ফর হুইচ অনলি ওয়ান ইমেজ ইজ ফর্মড। তাহলে এদের দুইজনের মাঝখানে একটা সোর্স থাকবে, তাহলে এই দুটো দর্পণের মধ্যে ডিস্টেন্স কত হতে হবে যাতে কি না এই একটা বিন্দু থেকে যে আলোগুলো বেরোচ্ছে সেটা কনজিকিউটিভলি যদি রিফ্লেক্ট করে, মানে একটাতে আলো পড়ে রিফ্লেক্ট হয়ে আরেকটাতে গিয়ে ফাইনাল যে ইমেজটা ফর্ম করবে সেটা যেন একটাই ইমেজ তৈরি হয়, মানে এর মধ্যে একটাই যেন ইমেজ তৈরি হয়, ওয়ান ইমেজ অনলি। মানে এই একটা ইমেজ তৈরি করার জন্য এই ডি এর মানটা কত হতে হবে? কত কত অ্যাকচুয়ালি দ্য ভ্যালুজ অফ ডি লেখা এখানে, ভ্যালুজ অফ ডি মানে ডি এর মোর দ্যান ওয়ান ভ্যালুজ হতে পারে এখানে। চেষ্টা কর একটু, 35, আমি 2-3 মিনিট সময় দিচ্ছি, একটু চেষ্টা করে দেখ। যারা রেকর্ডেড ক্লাস করছিস তারা নিচে কমেন্টে লিখে দিবি যে স্যার আমি এই ক্লাসটা করলাম।
অন্তত 20 থেকে 25 জন স্টুডেন্টের এই আজকের এই রোববার রাত্রি 9টা থেকে টাইম দেওয়া ছিল আর কি, কিন্তু স্টিল কোনো স্টুডেন্টের কোনো পাত্তাই নেই। এই হচ্ছে মানে ফ্রি জিনিসের এই ভ্যালু আর কি, বা ফ্রি জিনিসের এই স্যার এখানে ইমেজ বলতে কি রিয়েল ইমেজের কথা বলেছে, যে একটা মাত্র রিয়েল ইমেজ হবে? রিয়েল ভার্চুয়াল যাই হোক না কেন একটাই ইমেজ হবে। এবার তুই স্বাভাবিক বিষয় মানে ভার্চুয়াল ইমেজ যদি হয় সেটা তো যে কোনো একটার মধ্যে হবে। এখন আমি জানি না মানে দাদা যে ডি এর ভ্যালুটা এটা যদি 4f এর থেকে বড় হয়ে যায় তাহলে তো একটা ইমেজ কোনোভাবেই পসিবল হবে না। কেন? কারণ যদি সেন্টার অফ কার্ভেচারের পিছনে থাকে কোনো বস্তু তাহলে সেই ক্ষেত্রে সেটা ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝে হবে। এবার সেই ক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেকেন্ড যে মিররটায় আবার রিফ্লেক্টেড হবে, তখন আরেকটা ইমেজ মানে দুটো ইমেজ তৈরি হয়েই যাবে অ্যাটলিস্ট। কারেক্ট, ঠিক লজিক। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই ক্ষেত্রে ডি এর ভ্যালুটা যেরকম ছবিতে দেওয়া আছে এরকম হবে না, এর থেকে ছোটই হবে। তা সেটা কি তার হবে? মানে ওই দুটো সেন্টার অফ কার্ভেচার দুটোকে একদম মানে মুখোমুখি হতে হবে, মানে একটা উপরের কোলিনিয়ার হতে হবে, মানে একটা একটার উপরে কোইনসাইড করছে আর কি। কারেক্ট। তাহলে তাহলে ডি এর ভ্যালুটা 4f হবে। তাহলে যদি এরকম করা যায় যে এটা হতো অ্যাক্সিস, এটা ওর পোল, এটা ওর ফোকাস, আর এটা ওর সেন্টার অফ কার্ভেচার, তাহলে আরেকটা দর্পণ নিতে হবে কারো যেন ফোকাস এখানে হয় আর সেন্টার অফ কার্ভেচার এটাই হয়, এবং দর্পণটা তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় একটা রাখতে হবে। তাহলে কি হচ্ছে, উপরের ছবিটাকে দেখাই যেটা ধ্রুব বললো আর কি। উপরের ছবিতে যদি কোথাও এস যেখানে আছে এখানে যদি এসটা থাকে, তাহলে যদি প্রথমে আমি 1 নম্বরে যদি ইনসিডেন্ট করাই, তাহলে যেহেতু বক্রতা কেন্দ্রের বাইরে রয়েছে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রের মধ্যে তৈরি হবে। তাহলে সেই হিসাবে এই বস্তুটার মানে সরি এই দর্পণটার জন্য বস্তু কোথায়? এখানে। তাহলে তার সেটাও তো বক্রতা কেন্দ্রের বাইরে, তাহলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এগেইন সেই ফোকাসের মধ্যে। তাহলে কি হলো, এর জন্য এখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো, আবার এর জন্য এখানেও একটা প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে দুটো প্রতিবিম্ব তো হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে না, ঠিক না? ইভেন আরও বেশি হবে, কারণ এটা আবার এটাতে এসে পড়বে, তার জন্য আবার এখানে একটা প্রতিবিম্ব হবে, সেটার জন্য আবার এটাতে একটা প্রতিবিম্ব হবে। মানে এই জায়গাটা হেজি হয়ে যাবে, হ্যাঁ, কোনো একদম প্রপার তুই প্রতিবিম্ব পাবি না। কিন্তু যদি আমরা বস্তুটাকে বক্রতা কেন্দ্রে রাখি, তাহলে বক্রতা কেন্দ্রে যদি থাকে তাহলে এখান থেকে যে আলোটা যাবে সে প্রতিবিম্ব কোথায় তৈরি করবে? বক্রতা কেন্দ্র। আচ্ছা, বস্তু তো একটা পয়েন্ট সোর্স, তাহলে ওটা ওরকমভাবে দাঁড় করানো যাবে না। এখানে যদি বস্তুটা থাকে, অবজেক্টটা যদি এখানে রাখি, তাহলে বক্রতা কেন্দ্রে রয়েছে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। তো সেই আলোটা আবার এইদিকে যাবে, তো এই দর্পণের কাছেও বস্তুটা বক্রতা কেন্দ্রেই রইলো, তার জন্য প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হলো। সুতরাং যতবারই এখানে প্রতিফলন হোক না কেন প্রতিবিম্ব সর্বদাই বক্রতা কেন্দ্রেই সৃষ্টি হবে, অলওয়েজ। তার মানে সেই অনুযায়ী ডি এর মান হতে হবে 4f, কারণ এটা যেহেতু এফ, এরকম 4টে এফ আছে, তাহলে ডি এর ভ্যালু কত হতে হবে? 4f। ডি এর ভ্যালু যদি 4f হয় তবে গিয়ে একটা মাত্রই আমি প্রতিবিম্ব পাবো। কিন্তু এখানে বলেছে ভ্যালুজ অফ ডি, মানে ডি এর আরও মান হতে পারে। সেটা কি হতে পারে? আরও ভাব। আর একটু ভাব ডি এর আর কি মান হতে পারে। আচ্ছা, যদি বস্তু যদি ফোকাসে থাকে তাহলে কি হতে পারে? বস্তু যদি সেই ক্ষেত্রে একটা ইনফিনিটিতে তৈরি হবে কন্ডিশন, সেই কন্ডিশন ধরলে তাহলে
সেকেন্ডে যে বস্তুটা থাকবে সেই বস্তুটাও আবার ফোকাসে গিয়ে তৈরি হবে। কারেক্ট। তাহলে বস্তু যদি ফোকাসে থাকে, মানে ওই দুটো দর্পণেই যদি ফোকাসকে এবার আমি কোইনসাইড করাই, মানে এই হচ্ছে ওদের অ্যাক্সিস, এই হচ্ছে ওদের অ্যাক্সিস, তাহলে এবার যেটা করিয়েছি আমি কি না, দুজনের ফোকাস সেম, এটা হচ্ছে ফোকাস, দুজনের ফোকাসই একই জায়গায়। তাহলে দুজনের বক্রতা কেন্দ্র বুঝতেই পারছিস, এখানে এই পোলে একজনের বক্রতা কেন্দ্র আসবে, আর এই পোলে একজনের বক্রতা কেন্দ্র আসবে, অন্যজনের আর কি, ঠিক আছে। এখানে যদি তুই এবার বস্তুটাকে রাখিস, তাহলে কি হচ্ছে, দেখ ফোকাসে যেহেতু বস্তু আছে, তাহলে এখান থেকে যে আলোগুলো বেরোবে, আমি আলো আঁকি, এখানে আলো আঁকতে হবে, যে আলোটা বেরোবে এখানে একবার প্রতিফলন করার পরে, যেহেতু ফোকাস থেকে আলোটা আসছে, তাহলে প্রতিফলনের পর আলোটা কোন দিকে যাবে, প্রতিফলনের পর আলোটা কোন দিকে যাবে, সমান্তরাল হয়ে যাবে, ঠিক। এবার যেহেতু সমান্তরাল আলোক রশ্মি গিয়ে দ্বিতীয় দর্পণে গিয়ে পড়লো, তাহলে সমান্তরাল আলোক রশ্মি যদি আপতিত হয় কোনো দর্পণে, তাহলে সেখান থেকে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কোথায় গঠিত হয়, সেটা ফোকাসে গঠিত হয়। কি বললাম, বোঝা গেছে? তার মানে আলটিমেটলি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, আলটিমেটলি প্রতিবিম্ব তৈরি হবে এখানে, অবজেক্টও এখানে, ইমেজও এখানেই তৈরি হবে, একটা জায়গাতেই তৈরি হবে। এই যে আলোটা আসলো সেটা আবার এখানে চলে যাবে, সেই আবার ফোকাস থেকে আসলো বলে আবার সমান্তরাল যাবে, সেটা আবার এখান থেকে যাবে, মানে যতবারই এখানে মানে প্রতিফলন হোক না কেন, মাল্টিপল টাইম রিফ্লেকশন হলে পরেও প্রতিবিম্ব একটা জায়গাতেই তৈরি হবে, সেটা হচ্ছে ফোকাসে। সো এই কেসের জন্য ডি এর মান কত আসবে, 2f আসবে। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে 4f আর একটা হচ্ছে 2f। এটা অ্যাডভান্সে কোশ্চেন কিন্তু, ঠিক আছে। কিচ্ছু কোনো নিউমেরিক্যাল নেই, কিচ্ছু করতে হবে না, শুধু কনসেপ্ট এটাতে। সব এরকম হয় না কিন্তু এটাতে। এই একটা অঙ্ক দেখ, এই নিউমেরিক্যালটা দেখ কি বলেছে। এটা খুব ভালো, মানে খুব ভালো, মানে আমার ফেভারিট লেগেছে এই কোশ্চেনটা। তার কারণ হচ্ছে অনেক দিন পরে আর কি 11-এ তোরা পড়েছিস, আবার 12-এ এসে এরকম টাইপের জিনিস দেখছিস। এ গান অফ মাস ক্যাপিটাল এম ফায়ার্স এ বুলেট অফ মাস স্মল এম উইথ এ হরাইজন্টাল স্পিড ভি। তাহলে একটা গান রয়েছে, যে গান থেকে স্মল এম এর একটা বুলেট বেরিয়েছে স্মল ভি ভেলোসিটি নিয়ে। দ্য গান ইজ ফিটেড with a concave mirror of focal length f facing towards the receding bullet। তাহলে গানের সাথে একটা অবতল দর্পণ লাগানো আছে, যে দর্পণটা এই গানের সাথে লাগানো আছে, যে দর্পণের প্রতিফলক তলটা বাইরের দিকে বুলেটের দিকে মুখ করা, তার ফোকাল লেন্থও দিয়ে দিয়েছে স্মল এফ। ফাইন্ড দ্য স্পিড অফ সেপারেশন অফ দ্য বুলেট অ্যান্ড দ্য ইমেজ। বুলেটটা যে বেরোচ্ছে আর সেই বুলেটের যে ইমেজটা এই দর্পণের মধ্যে তৈরি হয়েছে, তাদের দুজনের সেপারেশনের স্পিড জানতে চেয়েছে, মানে কি বেগে তারা আলাদা হয়ে যাচ্ছে জাস্ট আফটার দ্য গান ওয়াজ ফায়ার্ড। কখন জানতে চাইছে এটা, না যে মুহূর্তে গানটা থেকে বুলেট বেরিয়েছে, যে মুহূর্তে গানটা থেকে বুলেট বেরিয়েছে তখন বুলেট এবং বুলেটের প্রতিবিম্ব এরা দুজন কি বেগে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, দ্য স্পিড অফ সেপারেশন, এটা জানতে চাইছে তোর কাছে। অ্যাজিউম দ্য মাস অফ মিরর ইজ নেগলিজিবল, মাসের মিররের মাসটা নেগলিজিবল। টুইস্ট এখানে কি না, তোরা সবাই জানিস যে যখন গান যখন ফায়ার করা হয়, বুলেট যখন বেরোবে তখন গানও রিকয়েল করবে, গানও পিছনের দিকে ছুটবে। তার মানে কি হলো, গান যেহেতু পিছনের দিকে ছুটবে তাই মিররটাও পিছনের দিকে ছুটবে, আবার বুলেট যেহেতু সামনের দিকে যাচ্ছে তাই বুলেটের ইমেজ পিছনের দিকে যাবে, আবার দর্পণও পিছনের দিকে সরছে, মানে দর্পণও সরছে, বুলেটও সরছে, বুলেটের ইমেজও সরছে, সবাই সরছে এখানে। তার মানে দাদা এখানটায় রিলেটিভ ভেলোসিটি দিয়ে করতে হবে ফার্স্টে, ওই মানে পুরো ওই সিস্টেমটাকে আগে তার নেগেটিভ ভেলোসিটি দিয়ে সব কটাকে ইয়ে করে দিয়ে তারপরে সেগুলো ক্যালকুলেশন করতে হবে, মানে যে কারেক্ট, কোনো একটাকে থামাতে হবে। কারেক্ট, রিলেটিভ ভেলোসিটি দিয়ে করতে হবে, এবং যেহেতু ইমেজ বা অবজেক্টের ডিস্টেন্স যেহেতু মিরর দিয়ে ক্যালকুলেট করা হয়, তাই সব মিররের রেসপেক্টেই করবি। চল কর।
দাদা রিকয়েল ভেলোসিটি ওটা কি ওই মোমেন্টাম কনজার্ভ করে হ্যাঁ তারপরে হ্যাঁ বের হ্যাঁ করব? হ্যাঁ মোমেন্টাম কনজার্ভ। দাদা এখানে ইমেজের ভেলোসিটিটা না বের করতে একটু প্রবলেম হচ্ছে, তো হয়ে যেত। কি ইমেজের ভেলোসিটি? হ্যাঁ, ওটাকে কি করে বের করবো? মানে আমি ওটা গ্রাউন্ড ফ্রেমের রেসপেক্টেই বের করছি, আমি কোনোটা রিলেটিভ না, ফার্স্টে ওটাকে বের করছি তারপরে সেটা রিলেটিভ ভেলোসিটি। তো না, ফার্স্টে যখন আমি গ্রাউন্ডের বের রেসপেক্টে করব। তুই করিস না, মিররের রেসপেক্টে কর। কারণ আমরা আমরা যেটা গ্রাউন্ডের রেসপেক্টে করতাম সেটা অ্যাকচুয়ালি মিররের রেসপেক্টেই থাকতো, মিরর যেহেতু রেস্টে থাকতো তাই। তো এখনও মিররের রেসপেক্টেই কর, কারণ মিররও তো মুভ করছে। তাই মিররের রেসপেক্টে করলে পরে জিনিসটা অ্যাকিউরেট আসবে। আর মিররের ভেলোসিটি তো তুই জানিস, তো মিররের রেসপেক্টে করতে তো কোনো অসুবিধা নেই তো। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দাদা একটা অ্যান্সার আছে, এসেছে, বলবো? হুম, বল। মানে যেটা ভেলোসিটি অফ সেপারেশন বলেছে, হুম। ভেলোসিটি অফ সেপারেশনটা বেরিয়েছে হলো কি, মানে ইমেজ মাইনাস আমি যদি অবজেক্ট করি, সেখান থেকে আসছে মাইনাস ভি ইন্টু ওয়ান প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ম্যাগনিফিকেশন তার স্কোয়ার প্লাস ওয়ান। তো ম্যাগনিফিকেশন তো তুই জানিস তো। ও আচ্ছা, ম্যাগনিফিকেশনটা জানিস না তাই তো। ম্যাগনিফিকেশন স্কোয়ার প্লাস, হ্যাঁ, এটার জন্য ওয়ান। মানে এটা ব্র্যাকেটে আছে কি ম্যাগনিফিকেশন স্কোয়ার প্লাস ওয়ানটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ব্র্যাকেটে আছে, মানে এই তিনটে প্রোডাক্ট গুণে আছে। ভি ইন্টু ওয়ান প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান, মানে এম বলতে ওটা ম্যাগনিফিকেশন স্কোয়ার। ঠিক আছে, হয়েছে হয়েছে। তুই ম্যাগনিফিকেশনটা বুঝতে পারিসনি বলেই ম্যাগনিফিকেশনের ভ্যালু বসাতে হ্যাঁ পারিসনি। হ্যাঁ, ওটা হ্যাঁ। না 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 না, ওটা রেখে দিয়েছি। আচ্ছা, হয়েছে হয়েছে, ভেরি গুড। আচ্ছা, করা যাক তাহলে। কি হয়েছে এখানে না, মনে করি এখানে একটা বুলেট বেরোচ্ছে। তো
ধর এই একটা বুলেট, বুলেটের মাস এম আর বুলেটের ভেলোসিটি হচ্ছে স্মল ভি। আচ্ছা, এটা বুলেটের যে ভেলোসিটিটা সেটাকে আমি অবজেক্ট ধরছি ভিও, এটা স্মল ভি বলে দিয়েছে। গানের যে ভেলোসিটিটা সেটা তো বলেনি, যাই হোক। তো গানের যে ভেলোসিটি সেটা হচ্ছে ভেলোসিটি অফ গান বা ভেলোসিটি, আচ্ছা ভেলোসিটি অফ গান দিয়ে তো আমার কাজ নেই, ভেলোসিটি অফ মিরর দিয়ে দিলাম ক্যাপিটাল এম। হ্যাঁ, মানে মিররটাও তো সরছে দিকে, সেটা ভেলোসিটি অফ ক্যাপিটাল এম। আর এর একটা ইমেজ তৈরি হয়েছে এর ভিতরে, রাইট? এর ইমেজটা আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। এই ভিতরে একটা ইমেজ তৈরি হয়েছে, ধর এখানে একটা ইমেজ তৈরি হয়েছে, এই ইমেজটাও ডান দিকেই যাচ্ছে। এই ইমেজটা ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি অফ আই, ঠিক আছে? তাহলে এই তিনটের ভেলোসিটি আমি এখানে ড্র করলাম। এবার আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গানের ভেলোসিটিটা পাবো আমরা মেকানিক্স থেকে, রিকয়েল ভেলোসিটি থেকে। আমরা জানি মোমেন্টামটা সেম হবে এখানে, অর্থাৎ এম ভেলোসিটি অফ অবজেক্ট যেটা, সেটা ইকুয়াল টু হবে ক্যাপিটাল এম ভেলোসিটি অফ গান, রাইট? এখন ভি এই ভি অবজেক্ট যেটা সেটা তো ভি অ্যাকচুয়ালি, তাহলে এম ভি ইকুয়াল টু ক্যাপিটাল এম ভি এম। এখন এটা এখান থেকে আমাকে কি বের করতে লাগবে সেটা তো আমি বুঝতে পারছি না এখন, আপাতত এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এবার আসি এই দিকটাতে। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে অবজেক্ট আর ইমেজ, এদের স্পিড অফ সেপারেশন। তাহলে জেনারেলি যদি এই মিররটা যদি স্থির থাকতো তাহলে এদের ইমেজের যে স্পিড, মানে এদের যে স্পিডের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি হতো না, ভেলোসিটি অফ ইমেজ সেটা ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ভেলোসিটি অফ অবজেক্ট, হ্যাঁ কি না? এটা হতো যদি এটা দর্পণটা স্থির থাকতো। তো তুই মনে কর না দর্পণটা স্থির আছে, তো দর্পণটাকে স্থির মনে করতে গেলে দর্পণের সাপেক্ষে সমস্ত কিছু করতে হবে, তো তাই কর। তাহলে আমরা দর্পণের সাপেক্ষে এগুলো করছি, তাই এগুলোকে রিলেটিভ ভেলোসিটি করে নিচ্ছি। ভি আই এম মানে কি, ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর, আর এটা ভি ও এম মানে ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর, রাইট? এমটাকে আমি এখানে চেঞ্জ করছি কারণ এই এমটার সাথে কিন্তু মাস মিলিয়ে যেতে পারে। আমি এটাকে তাই এটা ম্যাগনিফিকেশন তো ম্যাগ লিখে দিচ্ছি, ঠিক আছে, ম্যাগ স্কোয়ার। এবার তুই একটা জিনিস ভাব, যে মুহূর্তে জাস্ট আফটার দ্য গান ওয়াজ ফায়ার্ড, যে মুহূর্তে গানটা ফায়ার হয়েছে তখন এই বুলেটটা কোথায় রয়েছে? এই মিররের একদম একদম পোলে। পোলে। আর বস্তু পোলে থাকলে ইমেজ কোথায় থাকে? বস্তু পোলে থাকলে ইমেজও পোলেই থাকে। তাহলে ভি যদি পোল হয় তাহলে ইউও পোল, তাহলে এম এভারেজ কত হবে? এম এভারেজ হবে মানে 0। এম এভারেজ না, মানে ম্যাগনিফিকেশন, এটা কত হবে? 0 কেন রে দাদা? ম্যাগনিফিকেশন 1 হবে। 1 হবে তো। 1 1 1 না না, এভারেজ ভেলোসিটি বললাম না। হ্যাঁ, এম এভারেজ তাহলে কি হবে? 1 হবে। তাহলে তাহলে আমার এখানে ভিআইএম কে তাহলে আমি কি লিখতে পারি? ভিআই মাইনাস ভিএম, তাই তো? রিলেটিভ ভেলোসিটির যা ফর্মুলা, ইকুয়াল টু এটা -1, ম্যাগনিফিকেশনটা তো 1 আসলো দেখলি, তাহলে এটা -1 স্কোয়ার আর কি, যাই হোক -1। আর ভিওএমটাকে বলতে পারি ভেলোসিটি অফ অবজেক্ট মাইনাস ভেলোসিটি অফ গান বা ভেলোসিটি অফ মিরর, ঠিক আছে? রিলেটিভ ভেলোসিটি বসিয়ে দিয়েছি। এই ভিআইটা আমার লাগবে, কারণ ভিওটা তো গিভেন আছে, আর সেটা থেকে এই ভিটা দিয়ে আমরা মিররের ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি এখান থেকে, কিন্তু অবজেক্টের ভেলোসিটি আমরা এই ইমেজের ভেলোসিটিটা আমরা পাইনি, এই ইমেজের ভেলোসিটিটা আমার লাগবে। অর্থাৎ ইমেজের ভেলোসিটিটা পেতে গেলে এখানে ভিএম আমাকে বসাতে হবে। তো ভিএম তো এখান থেকে, তাহলে ভিএমটা এখান থেকে পেয়ে যাবো, এইখান থেকে আমরা ভিএমটা পাবো। তাহলে এখান থেকে ভিএম বের কর। তাহলে ভিএম ইকুয়াল টু কি, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি। এটাকে এদিকে পুট কর,
তাহলে ভিআই ইকুয়াল টু কি আসছে? ভিআই ইকুয়াল টু আসছে মাইনাস ভিএম এর জায়গায় লেখ স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি ইকুয়াল টু এটা মাইনাস ভি নট মানে ভি লিখে দিলাম, আর মাইনাস মাইনাসে প্লাস ভিএম মানে হচ্ছে এম বাই এম ভি। ক্লিয়ার? এখন এই টার্মটা যদি ওপাশে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এই টার্মটাকে আমি ওপাশে পাঠিয়ে দিচ্ছি প্লাস করে। কারেক্ট? হুম এটাকে হুম যদি প্লাস করে দিই দুটো সেম টার্ম প্লাস হচ্ছে, তাহলে দুটো সেম হুম টার্ম যদি প্লাস হয় তাহলে আমি ডাবল করে দিতে পারি, তাহলে এটাকে মুছে এখানে ডাবল করে দিলাম। ঠিক হুম আছে, ডাবল হয়ে গেল। হুম এবার তাহলে এখান হুম থেকে তুই কি করতে পারিস, তাহলে এখান থেকে তুই ভি কমন নিতে পারিস। ভি যদি তুই কমন নিস তাহলে যেটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা কিছু একটা ভুল করেছি নি এখানে, কারণ এই ভ্যালুটা মানে এইটা হচ্ছে গানের ভেলোসিটি তার ডবল, এইটা হচ্ছে অবজেক্টের ভেলোসিটি। দাদা এখানে তো মনে হয় সেপারেশনটা চেয়েছে, না তার না মানে আমার দুটোর। না সেপারেশন না, এই যে অবজেক্টের ভেলোসিটিটা সেটা তো হুম তোর বাদিকে যাচ্ছে, তো সেটা হুম অবজেক্টের ভেলোসিটির লেফট সাইডে, তো তো এটা মাইনাস বসাতে হবে। হ্যাঁ, ভেক্টর সাইন দিয়ে বসাতে হ্যাঁ এটা মাইনাস বসাতে হবে, তাহলে এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? মানে এই ভি হুম জিরোটা মাইনাস ভি বসাতে হবে, আর এদিকে একটা মাইনাস হয়েছে, দুটো মিলে প্লাস হয়ে গেল। তাহলে ভি হুম কমন নিলে তাহলে কি আসছে, ওয়ান প্লাস টু এম বাই ক্যাপিটাল এম। তাহলে এটা কি আসলো, এটা ভি আই আসলো। ভিআই আসলো। তাহলে তুই ইমেজের ভেলোসিটি পেলি। এই যে ইমেজের ভেলোসিটি এগুলো কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে, কারণ যেগুলো শুধু ভি আই লেখা হচ্ছে, ভি ও লেখা হচ্ছে, ভি এম লেখা হচ্ছে, এগুলো কিন্তু সব গ্রাউন্ডের রেসপেক্টে, ঠিক আছে? তাহলে তিনটেই তুই পেয়ে গেছিস। এখন তোর কি লাগবে, এখন ওই অবজেক্ট আর ইমেজের সেপারেশন লাগবে, তাই তো? তাহলে তাহলে আমি জানতে চাইছি কি, যে কোনো একটা করি ভেলোসিটি, আমি জানতে চাইছি এখন ভেলোসিটি এটা অফ, মানে রিলেটিভ ভেলোসিটি চেয়েছে এক্স্যাক্টলি আমি দুটোর। ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু ইমেজ চাইছি। তাহলে সেটা ভিও হ্যাঁ মাইনাস ভি আই করতে হবে। তাহলে হ্যাঁ ভিও তো তোর ভি মাইনাস ভি, সরি মাইনাস, হ্যাঁ মাইনাস ভি। মাইনাস ভি, হ্যাঁ, মাইনাস আর ভি ভি আইটা কি, ভি আইটা তো প্লাসই হবে, এবং তাই আগে মাইনাস থাকলো, প্লাসই হবে। ওয়ান প্লাস টু এম বাই ক্যাপিটাল এম। ঠিক? তাহলে মাইনাস ভি, আবার মাইনাস ভি, আবার মাইনাস টু এম ভি বাই ক্যাপিটাল এম। তাহলে এটা হয়ে গেল মাইনাস টু এম ভি বাই ক্যাপিটাল এম। তাহলে মাইনাস টু ভি যদি তুই কমন নিস এখানে, তাহলে ওয়ান প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে এটা হচ্ছে ওদের এটাই হচ্ছে ওদের ভেলোসিটি অফ সেপারেশন, এইটাই হচ্ছে ওদের ভেলোসিটি অফ সেপারেশন। নেগেটিভ হ্যাঁ আসলে দাদা, আমি যেহেতু, ওখানে নেগেটিভ আসলে যেহেতু ম্যাগনিফিকেশনে দিলে ওয়ান বসালেই চলে আসতো। একদম আমি ওর জন্যই তো বললাম যে তোর ঠিক হয়েছে। হ্যাঁ এটা তাহলে এবার বুঝতে পেরেছি। এটা তাহলে হচ্ছে মিররের ভেলোসিটি, এটা এটা হচ্ছে ইমেজের ভেলোসিটি, আর এইটা হচ্ছে অবজেক্টের ভেলোসিটি। এটা সেপারেশন ভেলোসিটি চাইছে, তার মানে তো এখানে মোড ভ্যালু বসাতে হবে না? হ্যাঁ মোড ভ্যালু, আমি এখানে তো বলে দিয়েছি যে অবজেক্ট ইমেজের রেসপেক্টে অবজেক্টের ভেলোসিটি। যদি এটা অবজেক্টের ভেলোসিটি রেসপেক্টে ইমেজের লিখতাম তখন এটা প্লাস আসতো। তো আমি একটা বের করে আমি মাইনাসটাকে সরিয়ে দিয়ে আমি বলতেই পারি এটা হচ্ছে ওদের মড ভ্যালু, মানে ভ্যালুটা হচ্ছে এটা, মাইনাসটা হচ্ছে জাস্ট অবজেক্টটা যেহেতু লেফটে যাচ্ছে তাই মাইনাস এসেছে। বুঝতে পেরেছি। তো এটা একটা ভালো কোশ্চেন ছিল।
হয়ে গেছে। পরেরটা দিচ্ছি, পরের এই কোয়েশ্চেনটা দেখ। এটা কি? এটা বলেছে দ্য এলিভেটর ইজ গোয়িং আপ উইথ অ্যান অ্যাক্সেলারেশন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার একটা এলিভেটর উপরের দিকে উঠছে। অ্যান্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য কনভেক্স মিরর ইজ 12 সেন্টিমিটার। এখানে দেখ একটা কনভেক্স মিরর আছে এখানে, এই যে, যার ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। সরি, 12 সেন্টিমিটার। All the surfaces are smooth and the pulley is light. The mass pulley system is released from rest. এবার এটাকে ছেড়ে দেওয়া হলো। এবার দেখ এখানে একটা এম ভরে বস্তু আছে, সেটা একটা পুলির মাধ্যমে এখানে একটা এম ভরে বস্তু রয়েছে, নিচে এখানে একটা মিরর রয়েছে, এবং মিরর আর ওই এম উপরের এম ভরে বস্তুর মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেটা 42 সেন্টিমিটার রয়েছে। এখন বলেছে when the distance of the B from the mirror is 42 centimeter when t equal to 0, t equal to 0 তে এই সেপারেশনটা। Find the distance between the image of the block and the mirror. তার মানে মিররের থেকে ইমেজের ডিস্টেন্স, মোদ্দা কথা ইমেজের ডিস্টেন্সটাই জানতে চেয়েছে অ্যাট টাইম t equal to 0.2 সেকেন্ড। তার মানে এটাকে ছেড়ে দেওয়ার 0.2 সেকেন্ড পরে, মানে 0.2 সেকেন্ডে ইমেজের ডিস্টেন্সটা কী হবে সেটা বের করতে বলেছে তোকে। কর, এটা পারবি আশা করছি। দাদা এখানে এলিভেটরটাকে মানে উল্টো অ্যাক্সেলারেশন দিয়ে গুণ করে দিয়ে তারপরে ক্যালকুলেশন করলে বেটার হয় না? কি এলিভেটরটাকে উল্টো? মানে ওটাকে এলিভেটরটাকে থামিয়ে দিলাম, তারপরে বাকিগুলো রিলেটিভ ভেলোসিটি দিয়ে মানে ম্যাথমেটিক্স কাইনেমেটিক্স ইকুয়েশন লাগালেই তো হয়ে যাবে। কর কর, করে দেখ কি আসছে। অরুণিমা, বুঝতে পারছিস যেগুলো করানো হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দাদা এখানে না ফ্রি বডি ডায়াগ্রাম বানানোর পরে যখন মানে ইকুয়েশন গুলো সলভ করছি, ওটার অরিজিনাল অ্যাক্সিলারেশনটা বের করতে পারছি না, কিভাবে করবো একটু দেখিয়ে দেবেন? ভুলে গেছি ওই জায়গাটা। আচ্ছা, ছবি আঁকি তাহলে আমি। মানে নিচে যে ব্লকটা ঝুলছে
হুম। ওটা যখন ফ্রি বডি ডায়াগ্রাম করছি, উপরে একটা টেনশন আছে। হ্যাঁ, টেনশন আসবে। আচ্ছা, তাহলে ফ্রি আর বডিটা করি নিচের আগে। দিকে একটা এমজি আসবে। হ্যাঁ, ফ্রি বডিটা আমি করছি। তাহলে নিচের দিকে আসবে একটা এমজি, হুম হুম ঠিক আছে। উপরের দিকে যাবে একটা টেনশন, কারেক্ট। এখন যেহেতু এই tension। বস্তুটা একটা হুম, এলিভেটরের মধ্যে রয়েছে, যে এলিভেটরের একটা অ্যাক্সিলারেশন রয়েছে, তাহলে একটা অলিক বল নিচের দিকে কাজ করবে। এই অ্যাক্সিলারেশনে এগেনস্টে একটা অলিক বল কাজ করবে, হুম, সেটা হবে এম এ, মানে হুম, বস্তুটার মাস আর এলিভেটরের অ্যাক্সিলারেশন এম এ। তাহলে এই তিনটে ফোর্স এই অবজেক্টের উপর কাজ করবে এবং আলটিমেটলি অবজেক্টের একটা অ্যাক্সিলারেশন থাকবে, নেট অ্যাক্সিলারেশন থাকবে। এবং সেই নেট অ্যাক্সিলারেশনটা কী থাকবে? তাহলে নেট অ্যাক্সিলারেশনটা আমি জানি না কোন দিকে থাকবে, আমি ধরে নিচ্ছি নিচের দিকে। কারণ এখানে কী হয় যে আমরা যেদিকে খুশি ধরে নিতে পারি, যদি আমি ভুল ধরি তাহলে এটা নেগেটিভে চলে আসবে, তখনই বুঝতে পারো যে আমি ভুল ধরেছিলাম, এটা উল্টো দিকে হবে। তো আমি অ্যাক্সিলারেশনটা এই ডাইরেকশানে ধরছি, তাহলে উপরেও অ্যাক্সিলারেশনটা এই ডাইরেকশানেই ধরতে হবে। এটা এ প্রাইম ধরছি, কারণ এ আমাদের এটা অলরেডি ডিফাইন করা আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের ফুল ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এবার এটাকে যদি আমি ইকুয়েশন যদি লিখি, তাহলে নিচের যে বি পয়েন্টটা যেটা রয়েছে, বি এর জন্য ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি না, এম ভরের অবজেক্টের অ্যাক্সিলারেশন এ প্রাইম, নেট অ্যাক্সিলারেশন, তাহলে এটা হচ্ছে নেট ফোর্স। এটা ইকুয়াল টু কী আছে, নিচে নেট ফোর্স হচ্ছে নিচে এম এ প্লাস এম জি, আর এটাকে কিছুটা কমাচ্ছে উপরে টি, তাহলে মাইনাস টি। এই হচ্ছে এম এ প্রাইম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এতে। আর এ যে অবজেক্টটা রয়েছে, সেই এ অবজেক্টটার যে ইকুয়েশন আসছে সেটা হচ্ছে এই অবজেক্টটা পুরোটাই মুভ করছে এই টেনশনটার জন্য, তাহলে সেই অবজেক্টটার এম এ প্রাইম, ওটাও এম মাসেরই, এটা ইকুয়াল টু জাস্ট টি। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমি যোগ করি, তাহলে কি আসছে, টু এম এ প্রাইম ইকুয়াল টু, এই প্লাস টি মাইনাস টি কেটে যাচ্ছে আরামসে, প্লাস টি মাইনাস টি কেটে যাচ্ছে, ঠিক তো নাকি? তাহলে এটা এম কমন নিলে এ প্লাস জি, এ প্লাস জি, ঠিক। তাহলে এম এমও কেটে যাচ্ছে, তাহলে এ প্রাইম কি আসছে, এ প্রাইম আসছে এ প্লাস জি বাই টু। এখন এ তো দুই, জি তো 10 ধরে নিচ্ছি আমি, বাই দুই, তাহলে এ প্রাইম কত আসলো, তাহলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই বি যে ভরটা, এই বি ভর, সে কত ত্বরণের নিচে নামছে সেটা আমরা বের করে ফেলেছি, সে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচে নামছে। তাহলে টি ইকুয়াল টু জিরোতেও এখানে ছিল, 0.2 সেকেন্ডে ও তো এখান থেকে কিছুটা নামবে তো নিচে, তো 0.2 সেকেন্ডেও কতটা নামবে সেটা আমাকে তাহলে বের করতে হবে। তো তার জন্য কাইনেমেটিক্স ইকুয়েশনগুলোই রয়েছে আমার কাছে। তাহলে অ্যাক্সেলারেশন আমি যখন পেয়ে গেছি, ওর প্রাথমিক বেগ যখন আমি জানি যে ওর প্রাথমিক বেগ ইউ যেহেতু আমরা জানি 0, তাহলে এস ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ জিরো, তাই এই পার্টটা জিরো, তাহলে এস ইকুয়াল টু হবে হাফ ইন্টু এ তো 6 বেরোলো, তাই তো। আর টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কত টাইম চেয়েছে এখানে, 0.2 সেকেন্ড, তাহলে এখানে 0.2 সেকেন্ডের স্কোয়ার বসাবো, 0.2 সেকেন্ডের স্কোয়ার, তাহলে এটা দিয়ে এটা কাটলে 3, তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার 4, আর নিচে আসবে 10 স্কোয়ার 100, 3×12 বাই 100, ঠিক আছে, 12/100, এত কি আসলো, মিটার, তাই তো, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ হয়েছে। তাহলে এটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা কী হয়ে যাবে, সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার হলো না, 12 সেন্টিমিটার। তাহলে ও নামলো কতটা সেন্টিমিটার, ওই 0.2 সেকেন্ডে 12 সেন্টিমিটার নিচে নেমে গেছে। তাহলে ও তো অলরেডি ছিল 42 সেন্টিমিটার উপরে, এই যে গ্যাপটা, সেই গ্যাপটা ছিল 42 সেন্টিমিটার, সেখান থেকে ও নিচে নামলো 12 সেন্টিমিটার। তার মানে এখন যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা কত আছে, 30 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন বস্তুর দূরত্ব কত আছে, সুতরাং বস্তুর দূরত্ব ইউ আছে -30 সেন্টিমিটার, এফ দেওয়া আছে, এফ হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, প্লাসই হবে এটা, কারণ উত্তল দর্পণ আছে আর এফ পিছনে থাকে। তাহলে ভি ইকুয়াল টু কী হবে, ভি ইকুয়াল টু আমরা ফর্মুলা দেখলাম ইউএফ বাই ইউ মাইনাস এফ, ইউ কত -30, এফ কত 12, এখানে ইউ কত -30,
এখানে এফ কত 12, তাহলে -12, তাহলে এটা হবে -30 গুণ 12 বাই নিচে হচ্ছে -42। 3 দিয়ে কাটলে 3 10 30, 3 14 42, 7 দুগুণি 14, 5 দুগুণি 10। তাহলে কি আসলো না, তাহলে যেটা আসলো সেটা হচ্ছে মাইনাস মাইনাস তো কেটেই যাচ্ছে, 5 বরং 60/7, 60/7, 7 8 56, 40, 5 7 35, 50, 7 7 49, 1 7 7 1, তাহলে 8.571 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স কার ইমেজের, এটাই তোর কাছে জানতে হয়েছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইমেজ অফ দ্য ব্লক বি অ্যান্ড দ্য মিরর। তো সেটার আনসার কী হবে, 8.57 সেন্টিমিটার। বোঝা গেল? বোঝাতে পারলাম আমি? ওইটা তো ওই ফ্রি বডি ডায়াগ্রামটাই ভুলে গেছিলাম, নয়তো হয়ে যেত। এটাই সমস্যা, 11-এর জিনিস ভুলে গেলে কিছু কিছু ক্ষেত্রে 11-এর জিনিসও দিয়ে দেবে তোকে। হ্যাঁ, ওগুলো রিভাইজ করছিলাম। ঠিক আছে, পরে কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটা দে। কি বলেছে, এ কনকেভ মিরর is placed inside water such that its shining surface is facing upward and the principal axis is vertical as shown। তাহলে এই যে নিচে একটা অবতল দর্পণ রাখা হয়েছে জলের উপরে, যেমনটা আগে একটা কোশ্চেন করলাম আমি। রেজ আর ইনসিডেন্ট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, উপর থেকে আলো আসছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, উপর থেকে যে আলোটা আসছে। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ফাইনাল ইমেজ, ফাইনাল ইমেজের পজিশন কী হবে সেটা বের করতে বলেছে তোকে, করে ফেল দেখি। দাদা ওই D', এগুলো একটু বলে দেবে, এটা বুঝতে পারছি না কি আছে ওটা। ডি এটা কিছু না, এটা তোর দেখার দরকার নেই, তোকে জাস্ট এই জলের থিকনেস দেওয়া রয়েছে 30 সেন্টিমিটার, আর আচ্ছা আচ্ছা, জলে এটা হচ্ছে বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এটা হচ্ছে ওই দর্পণটার বক্রতা ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর 40 সেন্টিমিটার। ওকে। যারা রেকর্ডেড দেখছিস দাদা তাদের এটা তাদের কোনো চ্যাপ্টারে সাজেশন থাকলে পরে যে স্যার এই চ্যাপ্টারটা করান, তারা কমেন্টে লিখে রাখবি যে স্যার এই চ্যাপ্টারটা করান, আমি ওখান থেকে দেখে বুঝতে পারবো যে কার কী রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ বল। দাদা ফাইনাল ইমেজের পজিশন হবে নিচের দিক থেকে 20 সেন্টিমিটার, নিচের দিক দেখেই বলে দেওয়া যাবে। দেখেই বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ যখন উপর দিক থেকে আসছে হুম তখন বিভেদ তলে লম্ব আপাতন হচ্ছে, হুম জল আর এয়ারের বিভেদ তলে লম্ব আপাতন হচ্ছে, তার মানে ওটা প্যারালালই থাকবে। হুম প্যারালাল গিয়ে যখন কনকেভ মিররে পড়বে, হুম প্যারালাল গেলে কি হবে, ফোকাসে গিয়ে মিলিত হবে, আর এটার ফোকাস 20 সেন্টিমিটারে। হুম। ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে গিয়ে টুইস্ট এই কোশ্চেনটা, যে তোকে প্যারালাল দেবে, তুই প্যারালাল দেখে বুঝবি যে তোকে এটা বুদ্ধু বানানোর জন্য এই কোশ্চেনটা দিয়েছে, এটা কিছুই না আর কি। তো প্রবলেমটা টুইস্টটা এখানে অন্য জায়গায়। টুইস্টটা কোন জায়গায় আছে দেখা যাক টুইস্টটা। তো এই যে আলো ঢুকছে প্যারালাল আলো, ধরে নিই যে আলো ঢুকছে প্যারালাল, দুটো আলোই আমি দেখাচ্ছি প্যারালাল ঢুকছে,
তাহলে ডেফিনেটলি ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ফোকাস কোথায়? না এটা 40, 40-এর অর্ধেক, 40-এর অর্ধেক 20 তাহলে, কিন্তু এইটা 30 আছে, তার মানে এটাকে 10-10 করে ভাগ করলো 3 ভাগ, মোটামুটি এই জায়গাটায়। তাহলে এই জায়গাটা এটা ধর ফোকাস, এটা হচ্ছে ফোকাসটা। তাহলে ফোকাসে লাইট তো বেরোনোর সময় ফোকাস দিয়ে যাবে, তাহলে লাইট এখান থেকে বেরিয়ে ফোকাস দিয়ে যাচ্ছে এবং ইমেজটা ফোকাসেই তৈরি হবে, যেটা কিনা 20 সেন্টিমিটার। এই গ্যাপটা কতটা? না এই গ্যাপটা হচ্ছে 20 সেন্টিমিটারের গ্যাপ, এই যেটা। এটা 20 সেন্টিমিটার। ঠিক আছে, আলো এদিকে রিভার্ট ব্যাক করছে, তাহলে ইমেজ তাহলে কোথায় তৈরি হবে? ইমেজ হবে ফোকাসে, যেটা কিনা 20 সেন্টিমিটার। কিন্তু এই যে আলোটা, এটা এখন জল ছেড়ে বাইরে বেরোবে, ইমেজ তো বাইরে থেকে দেখবে লোকে, জলের মধ্যে তো আর ইমেজ দেখতে আসবে না। যেই কেউ জল থেকে এটা মানে বাইরে থেকে যে এটা দেখবে, তার কাছে এই আলোটা এইভাবে বেরোবে না। এই আলোটা এই যে এই যেভাবে এখানে দেখছিস, কনভার্জ হয়ে যাবে। এইভাবে আলোটা বেরোবে না এখান থেকে, হ্যাঁ, এইভাবে আলোটা এখান থেকে বেরোবে না। আলোটা এখানে যদি আমি একটা অভিলম্ব টানি, আর এপাশেও যদি আমি একটা অভিলম্ব টানি, তাহলে আলোটা যেহেতু ঘন থেকে লঘুতে বেরোচ্ছে, তাই অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাই আলোটা বেরোবে এই পথ দিয়ে, আলোটা বেরোবে অভিলম্ব থেকে আরও দূরে সরে যাবে। তাই আলোটা এইরকম একটু দূর থেকে বেরোবে, এদিকেও তাই হবে, আলোটা একটু দূর থেকে বেরোবে। লজিক আছে তো কথায়? তাহলে হ্যাঁ দাদা, অ্যাপারেন্ট ডেপথ দেখবে। হ্যাঁ, তাহলে এবার বাইরে থেকে কেউ যখন দেখবে, তার মনে হবে যে এই আলোটা আসছে এইখান থেকে, তার মনে হবে এই আলোটা আসছে এখান থেকে। এখান থেকে অর্থাৎ বাইরের মানুষের কাছে মনে হবে যে অবজেক্টটা এখানে, ওই ইমেজটা এখানে তৈরি হয়েছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে রিয়েল ইমেজ, এইটা হচ্ছে তার অ্যাপারেন্ট ইমেজ, আই প্রাইমটা। বাইরের মানুষ এই আই প্রাইমটা দেখবে, অর্থাৎ শিফটিং হবে এখান থেকে, এতটা শিফটিং হবে। এই যে এটা জল থেকে বাইরে বেরোনোর জন্য এই ঘটনাটা ঘটলো। ঠিক আছে, তাহলে এই শিফটিং কতটা হবে সেটার ফর্মুলা তো তোরা জানিস। দেখ, এই যে ইমেজটা, তার ডেপথ কতটা এখানে উপর থেকে? নিচে নিচে এটা যদি 20 হয়, তাহলে উপর থেকে এটা 10 আছে, তাই তো? 10। তাহলে উপর থেকে এই যে হুম। উপর থেকে যে এই যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এইটা হচ্ছে কি রিয়েল ডেপথ, আর তোকে বের করতে হবে অ্যাপারেন্ট ডেপথটা। তা তুই জানিস রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথের মধ্যে ফর্মুলা কি? রিয়েল ডেপথ বাই মিউ, এইটা হচ্ছে তোর অ্যাপারেন্ট ডেপথ। রিয়েল ডেপথ 10, আর মিউ হচ্ছে গিয়ে তোর 4/3 উপরে যাবে, 4 দিয়ে এটা কাটলে 2.5, 3, 2.5, 7.5। তাহলে উপর থেকে দেখলে 7.5 সেন্টিমিটার নিচে। তাহলে ফাইনাল ইমেজ কোথায় হবে? ফাইনাল ইমেজ হবে উপর থেকে 7.5 সেন্টিমিটার নিচে। 7.5 সেন্টিমিটার বিলো দ্য সারফেস। বোঝা গেল? তাহলে যতটা সোজাভাবে ছেড়ে দেবে, বা যতটা সোজাভাবে ছেড়ে দিবি তোরা, ততটা সোজাভাবে সবসময় কোশ্চেন আসবে না। তাই কোশ্চেন ভালোভাবে যাচাই করে নিতে হবে। অনেক সময় অনেক সত্যি সত্যি অনেক সোজা কোশ্চেন দিয়ে দেয়, সেটাও দুবার ভেবে নিতে হবে যে এত সোজাই কি দিয়েছে, এটা ভেবে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন এ মিডিয়াম
if the light is incident on the interface in a vacuum making an angle twice the critical angle. একটা অবজেক্ট মানে একটা বস্তু থেকে আলো আসছে, সেটা একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, এখন সেই আলোটা উপর থেকে ইনসিডেন্ট হয়েছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ডাবল অ্যাঙ্গেলে, তাহলে প্রতিসরণ কোণ কত হবে সেটা জানতে চাইছে। আচ্ছা, কি বলেছে তাহলে এই অঙ্কটা? বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইন এ মিডিয়াম এন টু, মানে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট পড়ছে, তাহলে এই হচ্ছে নর্মাল। সেকেন্ড মিডিয়ামের মিউ টুটা দিয়ে দিয়েছে, মিউ টু যেটা সেটা হচ্ছে 2 আর মিউ ওয়ানটা 1। কেন? লাইট ইফ দ্য লাইট ইজ ইনসিডেন্ট অন দ্য ইন্টারফেস ইন ভ্যাকিউম, ভ্যাকিউমে লাইট পড়ছে। কত অ্যাঙ্গেলে লাইট পড়ছে না, বলছে লাইটটা পড়েছে, এই যে এটা তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা 2 থিটা সিটে অ্যাঙ্গেল লাইটটা পড়েছে, সংকট কোণে ডাবল অ্যাঙ্গেলে। তাহলে প্রতিসরণ কোণ কত হবে? তার লঘু থেকে ঘনতে আসছে, ঘনতে আসছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এদিকে বেঁকে যাবে, তাই তো লাইটটা। তাহলে এইটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ আর, এই আর এর মানটাই বের করতে বলেছে আমাকে। তাহলে এমনি তো ফর্মুলা আমি এখানে ইউজ করব সাইন আই বাই সাইন আর, এটা ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, এটা ইউজ করব, তাই তো। কিন্তু এই সাইন আই যেটা, সেটা তো সাইন, তো একটা কোশ্চেন ছিল দাদা। সেটা সাইন 2 থিটা সি, আর নিচের এটা রয়েছে সাইন আর ইকুয়াল টু মিউ টু রয়েছে 2 আর মিউ ওয়ান হচ্ছে 1। তাহলে শুধু থিটা সিটা বের করলেই কাজটা মিটে যাচ্ছে আমাদের। হ্যাঁ বল, এবার কি কোশ্চেন ছিল? দাদা এখানে তো কোথাও বলেনি যে মানে ভ্যাকিউম থেকে এসে পড়েছে, এটা এই তো তো হতে লেখা পারে তো, এই ডেন্সার মিডিয়াম থেকে এসে। এই তো লেখা তো, ইফ দ্য লাইট ইজ ইনসিডেন্ট অন দ্য ইন্টারফেস ইন এ ভ্যাকিউম। ও সরি সরি, আমি ওটা ইন দা ইন্টারফেস লিখেছি, ঠিক আছে sorry. আচ্ছা, থিটা সি বের করার উপায় হচ্ছে থিটা সি ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে সাইন ইনভার্স মিউ টু বাই, সরি সাইন ইনভার্স মিউ ওয়ান বাই মিউ টু, মানে লঘু মাধ্যম বাই ঘন মাধ্যম, লঘু মাধ্যম বাই ঘন মাধ্যম। তাহলে সেই হিসাবে সাইন ইনভার্স মিউ ওয়ান 1 মিউ টু 2 হাফ, তাহলে এটা হাফ মানে সাইন 30, তার মানে থিটা বেরোবে 30 ডিগ্রি থিটা সি। তাহলে 30 ডিগ্রি হলে এখানে 2 সাইন থিটা সি, তাহলে এটা 60 ডিগ্রি বাই সাইন আর, দিস ইজ ইকুয়াল টু 2। সুতরাং সাইন আর ইকুয়াল টু হবে সাইন 60 ডিগ্রি মানে √3/2, আর একটা 2 নিচে ভাগ হবে, তাহলে √3/4। তাহলে আর ইকুয়াল টু হবে সাইন ইনভার্স √3/4। সো এটা হচ্ছে কি আনসার।
হয়েছে আশা করি। হ্যাঁ দাদা। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত রাখছি। 5টা কোশ্চেন করালাম, আরও কোশ্চেন ছিল, 10:30 বাজে। দেখি নেক্সট কোশ্চেনগুলো আবার যদি সম্ভব হয় আমি একটা রেকর্ডেড ক্লাস করে দিয়ে দেবো। এমনি আমি কোশ্চেনগুলো সবই দিয়ে দেবো, মানে পিডিএফে দিয়ে দেবো, তোরা নিজেরা বাড়িতে ট্রাই করবি। আর না পারলে নেক্সট ক্লাসে আমি করিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে।